আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে পঞ্চমবারের মতো তলব করল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে। সবশেষ 14ই ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। অভিযোগ, নেতা কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা তীর ছুঁড়েছে ভারত। দেশটির সব অভিযোগ অস্বীকার করে উল্টো যেটা ছুড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা যাতে নেয় সেই পরামর্শ দিয়েছে। এমন তলব আর অভিযোগ প্রত্যাখ্যানে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্ক আরো শীতল হয়ে যায় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক কতটুকু প্রভাব রাখে সেটাই বিশ্লেষকদের ভাবনার জগৎকে নাড়া দিচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক ব্লেম ডিফ্লেকশনের অলিম্পিকে স্বর্ণপদক জেতার চেষ্টা করলেও ওসমান হাদির উপর হামলাকারীদের 2 দিনেও ধরতে পারেনি, বরং ডিবি পুলিশ সাংবাদিক আনিস আলমগীরকে নিজেদের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। আবার সরকারিভাবে চলছে ব্র্যান্ডিং কার্যক্রম। দায়িত্ব নেওয়ার পর থেকে পাহাড় সম ব্যর্থতার নিচে চাপা পড়ে থাকা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবার বিজয় দিবসে উড়বেন আকাশে। তার হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। সেই হেলমেট হাতে আশিক চৌধুরীকে নিয়ে পিআর ক্যাম্পেইন চলছে জোরে সোরে। এয়ার শোতে সশস্ত্র বাহিনীর 53 সদস্যেরও অংশ নেওয়ার কথা। তবে নায়ক হিসেবে আশিক চৌধুরীকে তুলে ধরছে প্রধান উপদেষ্টার প্রেস টিম। সরকার সমর্থকেরা সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত প্রণয়ের খবর দিলেও পুলিশ বলছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এর মাঝেই বোমা ফাটানোর এক খবর এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। একটি পত্রিকা দাবি করছে প্রধান সন্দেহভাজনের সঙ্গে একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাটি ছিল অত্যন্ত ভয়াবহ। নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র 18 থেকে 24 ঘন্টা পার হতে না হতেই দিনে দুপুরে অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত হাদি বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। সবশেষ খবর হলো 15 ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওসমান হাদিকে পাঠানোর জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করা হয়েছে। দর্শক, ওসমান হাদির উপর হামলার ঘটনাটি শুধু নির্বাচনের সম্ভাব্য একজন প্রার্থীর উপর আক্রমণ নয়, বরং এটি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তার নাজুক চিত্রের উপর এক হাই ভোল্টেজ থাপ্পড়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এক সময় এই নির্বাচনকে ইতিহাসেরা উৎসব মুখর নির্বাচনের টঙ্কা বাজাচ্ছিলেন। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার এবং জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরার জন্য সরকারকে নানা মহল থেকে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু সরকার সেই পরামর্শে কোনো কর্ণপাতই করেনি। ফল হিসেবে যেটি হলো, ওসমান হাদির উপর হামলার পর প্রধান উপদেষ্টার বিবৃতিতে রাতারাতি সেই উৎসব শব্দটি উধাও হয়ে যায়। এই ঘটনাটি স্পষ্ট করে দিল নির্বাচনকে উৎসবের আবহে নিয়ে যাওয়ার আহ্বান বাস্তবতার সঙ্গে কতটুকু ফারাক তৈরি করেছে। অভ্যন্তরীণভাবে যখন সরকার নিরাপত্তার উদ্বেগকে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান, তখন প্রশ্ন ওঠে, মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের চেয়েও সস্তা হয়ে গেল নাকি? সংকট দেখা দিলে বারবার যা করে 13 ডিসেম্বর সেটাই করেছিলেন অধ্যাপক ইউনূস। যমুনায় ডাকেন 3 মিত্র বিএনপি, জামাত ইসলামী আর কিংস পার্টি এনসিপিকে। সেই বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যে কথা বলছেন তার পেছনে ভারতের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদ আছে। সেজন্য বাংলাদেশ সরকার যাতে ভারতের হাই কমিশনারকে ডেকে কৈফিয়ত তলব করেন সেই পরামর্শ অধ্যাপক ইউনূসকে দিয়েছিল নাহিদ ইসলামের দল। অবশ্য বিএনপি ও জামাত ইসলামী নেতাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
একদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় কিংস পার্টির সেই পরামর্শ অনুযায়ী ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে যা বললেন তার মূল কথা, ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার এবং আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করছে। ঢাকা অভিযোগ করেছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন বানচাল করতে প্ররোচিত করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাই কমিশনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এখানেই শেষ নয়, তারা শুধু উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার দাবি জানায়নি, বরং শেখ হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও পুনর্ব্যক্ত করেছে। দর্শক, দিল্লি ঢাকার এই অভিযোগ শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, উল্টো তাদের ইটের বদলে পাটকেলের মতো কিছু একটা ছুড়ল। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 14 ডিসেম্বর এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। ভারত বলছে, তারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। দর্শক, গত মার্চ থেকে ভারত বাংলাদেশের কাছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছে। বিশ্লেষকরা মনে করেন, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দটি হলো ভারতের কূটনৈতিক গোল। ভারত সরকার এর মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণের পক্ষে কথা বলছেন। কিন্তু গত 12 মে থেকে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং সে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বিবৃতিতে ভারত সরকার প্রতিবেশী সরকারকে পরামর্শ দিয়েছে, সেটি হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, এর আগে 4 বার একই ধরনের তলবের ক্ষেত্রেও ভারতের কৌশল ছিল এই একই ধরনের টিট ফর ট্যাট কূটনীতি। বাংলাদেশকে নিজের ঘর নিজেকে সামাল দিতে বলেছে দিল্লি। সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে, অতীতের মতো এবারও অন্তর্বর্তী সরকার অবস্থানকে আমলে নিতে রাজি নয় দিল্লি, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় যে অন্তর্বর্তী সরকারেরই, সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, শেখ হাসিনার কথা বলা ইস্যুতে ভারতের বিরুদ্ধে অভিযোগ আনলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে ভারতের সহায়তা চেয়েছে। দর্শক, যদি ঢাকা সত্যি বিশ্বাস করে যে দিল্লি সন্ত্রাসী উস্কানি দিচ্ছে, তবে একই নিঃশ্বাসে কেন সেই সন্ত্রাসীদের ধরতে তাদেরই সহযোগিতা চাওয়া হচ্ছে? যদি ভারত ষড়যন্ত্রকারীদের আশ্রয়দাতা হয়, তাহলে কেন তাদের কাছে হামলাকারী প্রত্যর্পণের আশা করা হবে? কূটনৈতিক এমন ব্লেম গেম আর কূট কাচালের মধ্যে ওসমান হাদির উপর হামলার ঘটনায় আসল যে কাজ সরকারের করা দরকার ছিল, সেটি 2 দিনেও হয়নি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী 13 ডিসেম্বর দাবি করেন, তারা প্রাইম সাসপেক্টকে খুঁজছেন, হোপফুলি শিগগিরই হিট করতে পারবেন। তবে ঘটনার 48 ঘন্টা পরেও সেই হিট করা যায়নি। এর মধ্যে সরকার সমর্থক সংবাদকর্মীরা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন সূত্রবিহীন নানান তথ্য। একটি চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটার পরপর এভাবে হরে ধরে গোয়েন্দা বাহিনী গড়ে ওঠার নজির বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে সম্ভবত বিরল। যে যার মতো করে তথ্য প্রচার করছেন ফেসবুকে, দেখে মনে হতে পারে দেশে পেশাদার কোনো তদন্ত কর্তৃপক্ষ নেই। সরকার সমর্থকদের দাবি অনুযায়ী প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে, যদিও পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি।
ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান 14 ডিসেম্বর জানান, ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না এমন কোনো তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। প্রশ্ন হলো, সরকার কি সত্যি নির্বাচনের উপযোগী আইন শৃঙ্খলা নিশ্চিত করতে মনোযোগী? বেহাল পরিস্থিতি নিয়ে সারা দেশে প্রচন্ড উদ্বেগের মধ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি দাবি করেন, বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই। এদিকে সরকার ও সরকার সমর্থকেরা যখন হাদির গুলিবিদ্ধ হওয়ার দায় এককভাবে আওয়ামী লীগ ও ভারতের উপর চাপাতে ব্যস্ত, তখন বোমা ফাটানো এক প্রতিবেদন প্রকাশ করেছে ইনকিলাব। তাদের দাবি, ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সালের সঙ্গে দেশের একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা। গুলি চালানোর পর ফয়সাল মোটরসাইকেলে প্রথমে সাভার ও পরে ধামরাই যান বলেও দাবি করা হয় প্রতিবেদনে। এরপর অন্য একটি গাড়িতে নালিতাবাড়ি এলাকা এবং সেখান থেকে সীমান্তে যান। ফয়সাল এরপর সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন নাকি বাংলাদেশে আছেন তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দারা। ইনকিলাবের এই প্রতিবেদনের দাবির সত্যতা নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। দর্শক, হাদির উপর হামলাকারীদের ধরতে না পারলেও ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে সাংবাদিক আনিস আলমগীরকে। 14 ডিসেম্বর রাতে আনিস আলমগীর প্রথম আলোকে বলেছেন, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিতর্কের মাঝে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের চেয়ে অন্য বিভিন্ন দিকে সরকার অতি আগ্রহ নিয়ে রয়েছে সমালোচনা। জুলাই আন্দোলনের পরিচিত মুখ মাথায় গুলিবিদ্ধ অবস্থা যখন জীবন সংশয়ে, ঠিক তখন চলছে ব্যতিক্রমী ব্র্যান্ডিং। এর মধ্যমণি হিসেবে হাজির হয়েছেন নিজের দায়িত্ব পালনের চরম ব্যর্থ বিজয় নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মহান বিজয় দিবসের এয়ার শোতে 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করার কথা। এই আয়োজনে সশস্ত্র বাহিনীর রাট্রুপারদের সঙ্গে আশিক চৌধুরীও থাকবেন। তবে তাকে নায়ক হিসেবে দেখিয়ে কয়েকদিন ধরে চলছিল সরকারের পিআর ক্যাম্পেইন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এতে যোগ হয় নতুন মাত্রা। প্রধান উপদেষ্টার প্রেস টিম জানায়, আশিক চৌধুরীর হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। এমন এক হেলমেট হাতে আশিক চৌধুরীর একক ছবিও প্রকাশ করা হয়েছে। সেটি নিয়ে বড় করে সংবাদ প্রচার হচ্ছে বিভিন্ন মিডিয়ায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। অনেকের অভিযোগ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমন একজনকে নিজেদের ব্র্যান্ডিং এর কাজে ব্যবহার করছে সরকার। সত্যি সত্যি তারা বিষয়টি নিয়ে আন্তরিক হলে 54 প্যারাট্রুপারের হেলমেটই রাখা যেত হাদির ছবি। তা না করে আশিক চৌধুরীর মতো এক ব্যর্থ ব্যক্তিকে হিরো করার সস্তা উপায় বেছে নেওয়া হয়েছে। 54 জন প্যারাট্রুপারের মধ্যে সশস্ত্র বাহিনীর 53 জনের নাম কেন হারিয়ে গেল তা নিয়ে তৈরি হচ্ছে ক্ষোভ। গুরুতর একটি ঘটনাকে কতভাবে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা সম্ভব তার নজির শুরু থেকে দেখিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হলো, এর মাধ্যমে দেশের অর্জন কি হচ্ছে? ব্র্যান্ডিং এর ঝড়ে সংকট দূর করা কি সম্ভব হচ্ছে, নাকি আরো জটিল ঘূর্ণাবর্তে হারিয়ে যাচ্ছে দেশ? সম্মানিত দর্শক, যে বিষয়টি নিয়ে বা যে খবরটি নিয়ে আলোচনা করব, এটি বেশ পুরনো, কিন্তু রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়াতে এটির গুরুত্ব অসাধারণ। আমি যখন খবরটি দেখেছিলাম মনে হয়েছিল যে আজকে এই ভিডিওটি করব, কিন্তু এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেল। এর মধ্যে জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার যে তারিখ, এটি ঘোষিত হয়ে গেল। ওসমান হাদি গুলিবিদ্ধ হলো, হাসপাতালে এখন খুব মর্মান্তিক অবস্থায় তিনি আছেন। ফলে আমি যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম তা কয়েকদিন পিছিয়ে গেল। দ্বিতীয়ত, এই যে প্রতিদিনই একটির পর একটি আশ্চর্য ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো যে ঘটছে বা ঘটানো হচ্ছে কিনা এটা হয়তো তদন্ত করলে পাওয়া যাবে। এটা অনেকটা উত্তেজনা সৃষ্টি করার মতো বা অনেকটা মানুষের মনকে বিভিন্ন দিক থেকে ডাইভার্ট করার জন্য। এখন সেটা আওয়ামী লীগের বিষয়ে মানুষের মন বেশি তোলার চেষ্টা করা হতে পারে, অথবা যদি আওয়ামী লীগ এই সকল ঘটনা দুর্ঘটনার সাথে জড়িত হয় তাহলে আওয়ামী লীগের যে অপরিহার্যতা এটা প্রমাণের জন্য করা হতে পারে। বা এই যে প্রতিদিন যে অতি আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে, এটি নির্বাচনের যে ট্রেন এটাতে গতি দেওয়ার জন্য হতে পারে, অথবা নির্বাচনটিকে বানচাল করার জন্য হতে পারে। যেমন হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে স্বয়ং প্রধান উপদেষ্টা বলছিলেন যে হাদির উপর
যে গুলিবর্ষণ করা হয়েছে মূলত নির্বাচনকে বানচাল করার জন্য। তো যে সকল রাজনৈতিক বিশ্লেষক, আওয়ামীপন্থী যে সমস্ত বুদ্ধিজীবী রয়েছেন, তারা প্রথম দিন থেকে বলে আসছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়, আমরা এটা মানব না। আর এক পক্ষে বলার চেষ্টা করছিলেন যে উনি যেহেতু সরকারের কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না, কাজে তার পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন করা সম্ভব নয়। আরেকটি পক্ষ বলার চেষ্টা করছিলেন যে এই ভদ্রলোক নিজেই ক্ষমতায় থেকে যেতে চাচ্ছেন। তো তার বিপরীতে খুব অল্প সংখ্যক লোক, এখনো পর্যন্ত তাদের সংখ্যা খুব অল্প, মনে প্রাণে বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত সঠিক সময় একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবেন এবং সেটা করার তার যোগ্যতা রয়েছে। তো এই যখন অবস্থা, ঠিক সেই সময়টাতে আমি যে শিরোনামটি নিয়ে আলোচনা করছি, এটি মূলত আমাদের রাজনীতির একটা ফান্ডামেন্টাল একটা ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ এদেশের নির্বাচনে আপনি যেভাবে বলেন না কেন, আওয়ামী লীগ একটা বৃহৎ শক্তি। আর এই বৃহৎ শক্তিটি যেহেতু এখন নেতিবাচক অবস্থা আছে, এটি ভাঙা সম্ভব নয়। অতীতে আওয়ামী লীগকে বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপিকে বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদের দেশের যে পারিবারিক রাজনীতির ট্র্যাডিশন বা ঐতিহ্য, সেই ঐতিহ্যের কারণে কখনোই রাজনৈতিক দলগুলো পরিবার প্রথার বাইরে যেতে পারেনি। সেদিক থেকে একমাত্র দল আছে বাংলাদেশে যেটা মূলধারার, সেটা হলো জামায়াতে ইসলামী, যেটা কিছুটা হলো পরিবারের যে বলায় তার থেকে তারা বাইরে বেরোতে পেরেছে। যখন গোলাম আজম সাহেব ছিলেন সর্বেসর্বা, তখন তার পরিবারের উপর, মানে তার পরিবারই মূলত এইটিকে নিয়ন্ত্রণ করত। পরবর্তী মতিউর রহমান নিজামী সাহেব যখন এলেন, তখন তার পরিবারের একটা বিরাট প্রভাব ছিল। কিন্তু এখন এই মতিউর রহমান নিজামীর পরে যারাই নেতৃত্বে এসছেন, তারা এখানে হয়তো জামাতের মধ্যে ইন্টারনালি খুব সিক্রেট গ্রুপিং আছে, কিন্তু পরিবারতন্ত্র এই মতিউর রহমান নিজাম সাহেবের পরে আমরা শুনি নেই। কিন্তু এর বাইরে জাতীয় পার্টি বলেন, বিএনপি, আওয়ামী লীগ, এই তিনটি দল অ্যাবসলিউটলি 100% পরিবার প্রথা দ্বারা নিয়ন্ত্রিত। বড় বড় নেতা বিভিন্ন সময় চেষ্টা করেছেন এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। জাতীয় পার্টি বহুবার ভেঙেছে, টুকরো টুকরো হয়েছে, কত যে টুকরো হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু এরশাদের প্রাধান্য, যাকে বলা, এখানে কমানো যায়নি। এরশাদের পরে সবাই হয়তো আশা করেছিল যে জিএম কাদের নেতৃত্বে আসলে এই পারিবারিক প্রথাটা থাকবে না, এবং এখন জাতীয় পার্টির যে ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনে অল অফ দ্য স্টার্স অফ দ্য জাতীয় পার্টি এবং যারা মানে টুকরা টুকরা অবস্থায় ছিলেন, বাংলাদেশের রাজনীতিতে তারা কিংবদন্তি, তারা সবাই একত্র হয়েছেন। সেটা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, রুহুল আমিন হাওলাদার বলেন, আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মুজিবুল হক চুন্ডু বলেন, সবাই এখন একদিকে। আর অন্যদিকে জাস্ট একটা নাম নিয়ে বসে আছেন জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারি। কিন্তু এই যে পরিবারতন্ত্রের কারণে মানুষের একটা দৃষ্টিভঙ্গি যে ওই গ্রুপটি হয়তো শক্তিশালী, এটা এরকম আর কি একটা বাংলাদেশের অবস্থা। তো সেই দিক থেকে বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থান, শেখ পরিবারের আধিপত্য এবং শেখ হাসিনার যে নেতৃত্ব, এটাকে বাদ দিয়ে রাজনীতি হচ্ছে না, হবে না। এবং গত 15 মাস ধরে পুরো রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনার নামটাই মাইনাস করা যায়নি, তাকে ভয় দেখানো যায়নি, আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করা যায়নি। তো সেই দিক থেকে বারবার যেটা হচ্ছে যে ঘুরে ফিরে শুধু শেখ হাসিনার কথাই সামনে চলে আসে। শেখ হাসিনা কখন কি বললেন, তিনি কাল কি করবেন, আগামীকাল তার প্রোগ্রাম কি, তার মন কেমন, মানসিকতা কেমন, তিনি কি পালিয়ে আছেন, তিনি কি তৃতীয় দেশে যাবেন, চতুর্থ দেশে যাবেন, তিনি কি বেঁচে থাকবেন, মরে যাবেন কিনা, তিনি এখনো জীবিত আছেন কিনা, তার ক্যান্সার এখন কোন স্টেজে আছে, এ সকল নানা রকম ন্যারেটিভ তৈরি করার পরেও শেখ হাসিনার কণ্ঠ থামানো যাচ্ছে না, আর শেখ হাসিনার ভীতিও কাটানো যাচ্ছে না। এগুলোকে সামাল দেওয়ার জন্য সরকার তার প্রোপাগান্ডা মেশিন দিয়ে নানা রকম, যাকে বলা হয়, আবহাওয়া তৈরি করছে, নানা রকম ওয়েব, বড় বড় ঝড় ঝাপটা তৈরি করার চেষ্টা করছে। মামলা, মোকদ্দমা, হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতন, কোনোটাই কিন্তু বাদ যায়নি।
আর এখানে যে সকল রাষ্ট্রীয় মেশিনারিজ গুলো সাধারণত পলিটিক্যাল নেতাদেরকে সর্বনাশ করার জন্য ব্যবহার করা হয়, সেগুলো সবই হচ্ছে। কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে যে ও এক ছোট্ট উদাহরণ দেই। এখন জুনায়েদ আহমেদ পলক জেলখানাতে ছিলেন, এখনো আছেন, কিন্তু প্রথমে একেবারে ভীষণ রকম বিমর্ষ, মাথা নিচু করে আসতেন যেতেন, তারপরে হাত জোড় করে থাকতেন, সালাম দিতেন। পরবর্তীতে তিনি ভয়ে সেই সালাম দেওয়া বন্ধ করে দিলেন। আসা যাওয়ার পথে বললেন যে আমি আপনাদের সাথে সালাম দেওয়ার চেষ্টা করলে আমার উপর শাস্তি আরোপিত হয়। হঠাৎ করে দেখা গেল যে সেই পলক, মানে তার শিকলবন্দি হাত, হ্যান্ডকাপ পরানো হাত, সেটি উঁচু করে তিনি স্লোগান দিচ্ছেন, তারপর জাতীয় সঙ্গীত গাইছেন। এটি রীতিমতো আওয়ামী লীগ যারা বিরোধী তাদের জন্য একটা চপেটাঘাত, থাপ্পড়ের মতো ঘটনা ঘটে যাচ্ছে। এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী যারা আছেন, যেমন হাসানুল হক ইনু সাহেব আছেন, ইনি তো উঠতে বসতে মস্করা করছেন, আসতে যেতে তিনি মস্করা করছেন। দীপুমণি সাহেব, মানে সাহেবা, তিনি যাতায়াত করছেন, সে মানে অ্যাজ ইট ইজ তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন যেভাবে হেলে দুলে হাঁটতেন, ঠিক একইভাবে তার সেই ছন্দময় গতি আবার নতুন করে চালু হয়ে গেছে। তো এই দৃশ্য যেভাবে আমরা দেখছি, একই সঙ্গে কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারাও দেখছেন। এই কারণে কি হলো, তারা আওয়ামী লীগকে অবদমিত করার জন্য, শেখ হাসিনাকে অবদমিত করার জন্য নানা রকম তৎপরতা তারা চালাচ্ছেন। এবং এই তৎপরতার মধ্যে কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে বলা হলো যে খুব দ্রুত ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেটি কার্যকর হবে, এবং সবার আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে তারা এ যুগের কসাই এই হিসেবে গালাগাল করে, তো সেই আসাদুজ্জামান খান কামাল, তাকে বাংলাদেশে ধরে আনা হবে, গ্রেপ্তার করে আনা হবে। কেউ কেউ আরো এক দফা এগিয়ে গিয়ে বলার চেষ্টা করলো যে ভারত সরকারকে নমনীয় করা হয়েছে এবং এটা আমেরিকার মধ্যস্থতায় এই কাজটি করা হয়েছে, এবং যে কোনো মূল্যে ভারতকে রাজি করানো হয়েছে, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে। আর এক পক্ষে বলার চেষ্টা করা হলো যে না, ফেরত আনার দরকার নেই, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাকে তৃতীয় বা চতুর্থ কোনো দেশে হস্তান্তর করলেও আমরা অনেকটা সুখে শান্তিতে থাকতে পারবো। তো এই যখন আলাপ আলোচনা চলছে, ঠিক সেই সময়টাতে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ, তিনি বেশ স্পষ্ট গলায় বললেন যে ভারত যদি স্বেচ্ছায় ইচ্ছে করে শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত না দেয়, তাহলে সরকার হিসেবে, রাষ্ট্র হিসেবে এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই। এর চেয়ে উত্তম জবাব আর হতে পারে না, এর চেয়ে দুর্বল জবাব আর হতে পারে না, আর এর চেয়ে আত্মহত্যামূলক সরকারের জন্য জবাব হতে পারে না। এবং এই বক্তব্যের ফলে আওয়ামী লীগের যে কুয়াত, আওয়ামী লীগের যে শক্তিমত্তা, সাহস, আওয়ামী লীগের মধ্যে যে আশা ভরসা, এটা অন্তত 100 গুণ বেড়ে গেল। আর জনাব তৌহিদ, তিনি যেহেতু খুব ঝানু একজন কূটনীতিবিদ এবং অনেকটা লিবারেল, ব্যক্তিগতভাবে ধানাই পানাই করা এরকম জিনিস তাকে দেখে মনে হয় না যে তিনি এই কাজগুলো করতে পারেন। তো কাজেই তিনি দীর্ঘদিন তার যে কূটনৈতিক জীবন, সেখানে বুঝতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে, কূটনীতিতে, অর্থনীতিতে এবং পররাষ্ট্রনীতিতে ভারতের গুরুত্ব কতখানি যাকে বলা হয় প্রভাব বিস্তার করে। অতি সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্কর, যাকে বলা হয় নরেন্দ্র মোদীর পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব, তিনি শেখ হাসিনাকে নিয়ে কথা বলতে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন। ওই দেশের যে সবচেয়ে প্রভাবশালী টেলিভিশন এনডিটিভি, তো সেটার যিনি প্রধান সম্পাদক, তার সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি যেটি বলেছেন শেখ হাসিনার সম্পর্কে, যে শেখ হাসিনা এখানে কতদিন থাকবেন এটা হাসিনা জি, মানে অনারেবল শেখ হাসিনা, ইউর এক্সিলেন্সি শেখ হাসিনা, তার উপর নির্ভর করে। অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে শেখ হাসিনা সেখানে আছেন তার ইচ্ছাতে, তিনি স্বাধীন, তিনি যতদিন ইচ্ছা সেখানে থাকবেন, এবং তিনি যখন মনে করবেন বাংলাদেশে যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি তখনই সেটা যেতে পারবেন। তো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কথা,
এটা রীতিমতো একটা বোম ফাটিয়ে দিয়েছে হাসিনা বিরোধীদের মাথার উপরে, যে যেখানে তারা প্রচার করছে ভারত ফেরত দেবে আসাদুজ্জামান খান কামালকে, যেখানে তারা প্রচার করছে বন্দি প্রত্যাবর্তন নীতি অনুযায়ী শেখ হাসিনাকেও আনা যাবে, তাকে ধরে নিয়ে আসবো, যেখানে তারা প্রচার করছে যে শেখ হাসিনাকে ভারত এখন লায়াবিলিটিস মনে করছে এবং তারা অন্য কোনো দেশে, তৃতীয় কোনো দেশে অথবা চতুর্থ কোনো দেশে তারা শেখ হাসিনাকে হস্তান্তর করবে, এবং অনেকে বলার চেষ্টা করেছিলেন যে রাশিয়াতে তাকে পাঠানো হতে পারে। তো সেই জায়গাতে জনাব জয়শঙ্কর যেভাবে শেখ হাসিনার পক্ষে বললেন, মনে হচ্ছে যে ভারত শেখ হাসিনার নিজের দেশ, অথবা ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের উপরে শেখ হাসিনার প্রভাব এতটা বেশি যে তিনি সেখানে স্বেচ্ছায় আছেন এবং যা ইচ্ছা তাই করতে পারছেন। রাজনৈতিক মিটিং, এরপর বক্তৃতা দেওয়া, বিবৃতি দেওয়া, সাক্ষাৎকার দেওয়া, স্বাধীনভাবে চলাফেরা করা, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা একজন একজন একটা স্বাধীন মানুষের মতো তিনি করতে পারছেন। তো এই খবর যখন প্রচারিত হলো, এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারটি যখন প্রচারিত হলো, আওয়ামী লীগের যারা লোকজন তারা তো হৈ হৈ করে উঠলে, দেখো দেখো দেখো, তোমরা যে সকল মিথ্যা কথা বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিলে, তোমাদের যারা টোকাই মুখাই যারা আছে ইউটিউবে, যারা মানে এই আজকে গুলি করে কালকে ফেলে দেয়, পরশুদিন শুট করে তারপরের দিন পাড়িয়ে মেরে ফেলবে, এরকম একটা ভাব সব দেখায়, দেখো জয়শঙ্কর কি বললেন। তো এই বক্তব্যের পরপরই যখন আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ এই শেখ হাসিনার সম্পর্কে যে কথা বললেন, তার প্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পর্দার আড়ালে এমন কিছু হচ্ছে বা এমন কিছু ধুমায়িত হচ্ছে যেটি আপনি আমি এখনো আন্দাজ করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।